নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আছি বাঁকুড়া জেলার কতুলপুরে, আর আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি মাননীয় বিভাস দে মহাশয়। নমস্কার বিভাস বাবু। নমস্কার। ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আপনি তো বাঁকুড়া জেলার কতুলপুর শাখার সদস্য। হ্যাঁ, কতুলপুর শাখার সদস্য। আচ্ছা, আজ কতুলপুরে আলুর দাম কি চলছে? কতুলপুরে আজকে আলুর দাম আছে 820 থেকে 830 টাকার মধ্যে রেডি আলু। আচ্ছা, রেডি আলু, জ্যোতি আলু। গতকালের তুলনায় আজকে কি দামটা একটু বেড়েছে? হ্যাঁ, আজকে প্রায় 20 টাকার মতো দাম বেড়েছে প্রতি কুইন্টলে। এটা মানে কারণটা কি? বর্ষা, ওয়েদার খারাপ আছে, আলু সব শুকাচ্ছে না, যার ফলে প্রয়োজন মতো আলু পাওয়া যাচ্ছে না। রেডি আলু আর কি, যে কারণে দামটা একটু বেশি। আজকে বন্ডের দাম কত চলছে? বন্ডের দাম আজকে আছে 52 থেকে ওপরের দিকে, কম বেশি 52,000 টাকা প্রতি গাড়ি 200 প্যাকেট হিসাবে। 200 প্যাকেট হিসাবে। আচ্ছা আচ্ছা, আমরা দেখেছি সারা বাংলা তথা সারা দেশের আলু ব্যবসায়ীরা কতুলপুরের আলুর দামের দিকে তাকিয়ে থাকে, এটা কেন হয়? আসলে কতুলপুরে ওপেন মার্কেট বলা চলে আলুর জগতে, এবং একসাথে এক জায়গাতে এতগুলো কোল্ড স্টোরেজ এবং 30 লক্ষ প্যাকেট আলুর যে ক্যাপাসিটি সম্পন্ন আমাদের এই সংগঠন বা আমাদের সংগঠনের আওতায় যতগুলো আছে স্টোর, সেখানে অনেকটা বেশি আলু বেরোয় এবং সকালবেলায় বেচা কেনাটা হয়। মূলত যোগান বেশি হলে দামটা কমে যায়, আর যোগান কম থাকলে দামটা বেড়ে যায়। আর গোটা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ওই জন্যই সকালের দিকটা কতুলপুরের আলুর দাম কি হচ্ছে না হচ্ছে এর উপরে তাকিয়ে থাকেন। বাংলায় আলু উৎপাদন থেকে বিপণন, এই পুরো প্রক্রিয়াটা যদি একটু বিস্তারিতভাবে আমাদের দর্শক বন্ধুদের জানান। এখন বাংলার আমাদের যে গ্রামীণ অর্থনীতি, সেটা যেখানে যেখানে আলু চাষ আছে, মূলত তো বাংলার অর্থনীতি কৃষি নির্ভরশীল। তো সেই কৃষি নির্ভরশীল অর্থনীতির আবার অনেকটা অংশ জুড়ে রয়েছে আলু। এখন আলুটা অর্থকরী ফসল এবং কৃষকের একটা ভালো লাভজনক জায়গা, যে আলু চাষ করলে অল্প দিনে অল্প সময়ে তারা আলুটা চাষ করতে পারে, এবং যেটার একটা বাজার আছে। তার ফলে গ্রামীণ ভারতের গ্রামীণ বাংলার যে অর্থনীতি, সেটা আলুর উপরে অনেকটা নির্ভর করে আছে। এবার আলু চাষ বেড়েছে, বৈজ্ঞানিক পথায় চাষ হচ্ছে, আলুর সংরক্ষণ বৈজ্ঞানিক পথায় আমাদের হয়েছে এবং আছে এখনো সংরক্ষণের জায়গা, কিন্তু বিপণনের জায়গাটা যেন কি কারণে জানি না অবহেলিত। এবং আমরা ব্যবসায়ীরা আমাদের তো সংগঠিত হয়েছি বটে, কিন্তু এই দিকটায় গবেষণার বা কোনো সুযোগ বা আমরা এরকম কিছু করিনি যাতে করে বিপণনের জায়গাটাকে বাড়ানো যেতে পারে। যার ফলে কি হয় না, যে বছর উৎপাদন বেশি হয় সে বছর দাম কমে যায়, আর যে বছর উৎপাদন কম হয় সে বছর দাম বেড়ে যায়। যার ফলে কিন্তু এর ফলটা ভোগ করতে হয় সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী সবাইকেই। আচ্ছা, তাহলে যেটা বোঝা গেল যে বাংলায় আলু বিপণনে আলু ব্যবসায়ীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে থাকে। অবশ্যই বিপণনটা আমরাই করি, সেহেতু আমাদের উপরে তো থাকবেই। আচ্ছা, একদম। আচ্ছা, বাঁকুড়া জেলা থেকে রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে কোন কোন জায়গায় আলু রপ্তানি হয় যদি একটু বলেন। বাঁকুড়া জেলা থেকে মূলত পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন যেখানে আলু উৎপাদন হয় না বাঁকুড়ার অন্যান্য জায়গাতে, পুরুলিয়া আছে, বর্ধমানের একটা অংশ অর্থাৎ আসানসোল থেকে আরম্ভ করে এই দিকগুলো, তার সাথে সাথে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ এবং বিভিন্ন জায়গাতে, কলকাতার বিভিন্ন দিকে, সিঙ্গুরে আমাদের ভিজা আলুটা যায়, সিঙ্গুর তারকেশ্বরের বিভিন্ন জায়গাতে, তার সাথে সাথে বসিরহাট বা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন দিকেই আমাদের আলু যায়। তারপরে আবার পার্শ্ববর্তী যে রাজ্যগুলো, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অনেক জায়গাতেই আমাদের আলু বাঁকুড়া থেকে যায়। আচ্ছা, বিভিন্ন মান্ডিতে আলু পাঠানোর ক্ষেত্রে আলু ব্যবসায়ীরা তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তো সেই সমস্যাগুলো মানে কি কি সমস্যার সম্মুখীন হয়, ওটা যদি আপনি একটু আমাদের ক্লিয়ার করে বলেন। সমস্যা বলতে মূলত আমাদের যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা অপরিচিত লোকজনকে অনেক সময় আলু দিয়ে ফেলি, যার ফলে ব্যবসায়ীরা পয়সাটা আদায় করতে পারে না, এবং হয় কি
আমরা বিভিন্ন মোকামে যদি দাম না করে আলু পাঠাই, সেখানে পুরোটা তো ক্যাশ ট্রানজ্যাকশন হয় না, মূলত ধারেই আদান প্রদানটা হয়ে থাকে। তো সেই ধারে আদান প্রদান করতে গিয়ে অনেক বকেয়া পড়ে যায়, যে কারণে আমাদের রাজ্যগতভাবে বিগত আমাদের রাজ্য সংগঠন গড়ার প্রথম থেকেই আমাদের একটা ছিল যে ব্ল্যাক লিস্ট, অর্থাৎ যে সকল মোকামের ব্যবসায়ীরা আমাদের টাকা দিচ্ছেন না, বিভিন্ন আমাদের এখানকার সংগঠনের আওতাভুক্ত যারা ব্যবসায়ী আছেন তাদের টাকা অনেকেই মানে না দিয়ে আবার অন্য জায়গায় আলু নিচ্ছেন, যার ফলে তাদের যদি একটা ব্ল্যাক লিস্ট তৈরি করা যায় সেটার ব্যাপারে বিগত দিনে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং মেদিনীপুর জেলা থেকে, বর্ধমান জেলা থেকে ওনারা কিন্তু উদ্যোগ নিয়ে অনেক জায়গা থেকে কিছু টাকা আদায় করতে পেরেছেন, কিন্তু ওই বিষয়টা আবার ভয়াবহ আকার ধারণ করেছে। ক্রেডিটের টাকা আদায় করতে না পেরে অনেক ব্যবসায়ী খুবই চরম আর্থিক সংকটে পড়ে যাচ্ছেন। সেই ব্যাপারে আবার নতুন করে উদ্যোগ আমরা নিয়েছি, যাতে বাইরের থেকে টাকা অনাদায়ী না হয় এবং যাতে আদায় করা যায়, সে আবার উদ্যোগ রাজ্যগতভাবে গ্রহণ করা হয়েছে। আর তার সাথে সাথে ট্রান্সপোর্টিং এর প্রবলেম এবং বিভিন্ন সময় সরকারি যে বিধিনিষেধ, অর্থাৎ আমাদের বাংলায় যে আলু উৎপাদন হয় বা বাঁকুড়া জেলাতেও যাওয়া হয়, সেটা যদি আমরা ভিন জেলাতে বা ভিন রাজ্যে পাঠাতে না পারি, তাহলে কিন্তু আমাদের আলুটা বিপণনের জায়গাটা ছোট আসে। যেমন এবছর উৎপাদন প্রচুর হয়েছে, যার ফলে এই আলুটা যদি আমরা বাইরে না পাঠাই, তাহলে কিন্তু বাংলার আলু বাংলাতেই পড়ে থাকবে। এবং এবছর কৃষকের আলু সংরক্ষিত আছে বেশি, তার ফলে বাংলার কৃষক মার খাবেন। 5,000 টাকা দামের বীজ কিনেছেন, সার, ওষুধ, শ্রমিক মানে যে সকল কৃষি শ্রমিক তাদের খরচা অনেক বেড়েছে, যার ফলে কিন্তু আজকে কৃষকরা প্রভূত লোকসানের সম্মুখীন। ব্যবসায়ীরা যদি লাভের মুখ দেখেন তখন কৃষকরাও লাভবান হন, আর ব্যবসায়ীরা যদি লোকসানের মুখে পড়েন তখন বাংলার এই আলু চাষিরাও লোকসানের মুখে পড়েন। যেমন গত বছর উৎপাদন কম ছিল, যার ফলে কিন্তু আমরা অনেকটা বেশি দামে আলুটা বিক্রি করতে পেরেছিলাম, চাষিদেরকে দুটো পয়সার মুখ দেখাতে পেরেছিলাম। কিন্তু এবছর পরিস্থিতিটা অন্য। এবছর অতিরিক্ত উৎপাদনের ফলে আমরা ভিন রাজ্যে বেশি দামে আলু বিক্রি করতে পারছি না, যার ফলে চাষিদের কাছেও আমরা বেশি দামে কিনতে পারছি না। যেমন আমাদের এখানে লোডিং এর সময় দাম হয়েছিল 80 থেকে 84,000 টাকা গাড়ি, মানে 200 প্যাকেটের গাড়ি 80 থেকে 84,000 টাকা। তো সেই জায়গাতে পরবর্তীকালে দাম কমে আসে, 60,000 টাকাতেও নেমে এসেছিল। কিন্তু সেই 80, 82, 70, 60,000 টাকার গাড়ির আলু, সেটা আজকের দিনে দাম এসে দাঁড়িয়েছে 50,000 টাকা কম বেশি, কখনো 40,000 টাকা হচ্ছে, কখনো 55,000 টাকা হচ্ছে, যার ফলে একটা প্রভূত পরিমাণ লোকসানের সম্মুখীন হতে হচ্ছে কৃষকদেরকে তথা আমাদের আলু ব্যবসায়ীদেরকে। এই যে জায়গাটা মানে অনিশ্চিত একটা পরিস্থিতি, এটা মানে প্রকৃতি নির্ভর বলেই হয়ে থাকে আর কি। আচ্ছা, এই যে আপনি যে সমস্যাগুলোর কথা বললেন, এই সমস্যাগুলোর সমাধানে আপনাদের আলু ব্যবসায়ী সমিতি কি কি ভূমিকা পালন করে বা করছে? কিছু কিছু ক্ষেত্রে সমস্যাটার গভীরে আমরা যেতে পারি না, ব্যবসায়ী সমিতি বা সংগঠন দিয়ে এটার মোকাবিলা করা যায় না, কেননা অতি উৎপাদনের সমস্যা, এটাকে কোনোভাবেই আটকানো যায় না। আমি বললে বা ব্যবসায়ী সংগঠন বললে চাষ কমে যাবে না। এর একটা বিষয় যে বিকল্প চাষ, অর্থাৎ আমরা অন্যান্য রবি ফসলের চাষ, তাহলে আলুটা কম হবে। তার সাথে সাথে আলুর বিকল্প ব্যবহার, যেটা আমাদের চিপসোনা বা ওই যে আমাদের চিপসের যে উপযোগী আলু, সেটা আদার ভ্যারাইটি, সেটা আমাদের এখানে চাষ আরম্ভ হয়েছে। অনেক কোম্পানি এটাতে যুক্ত হয়েছেন এবং যার ফলে চিপসের উপযোগী আলু চাষ হচ্ছে, যাতে করে আমাদের বিকল্প ব্যবহারের যে আলুর জায়গা সেটা তৈরি হচ্ছে, মানে ফুড প্রসেসিং এর আলু উৎপাদন করে এই সমস্যাটার খানিকটা মোকাবিলা করার জায়গা তৈরি হয়েছে। আচ্ছা, আপনি তো আলু ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য। হ্যাঁ, প্রতিষ্ঠার সময় থেকেই আছি বা আগে থেকেই আছি। আচ্ছা, তো ঠিক কি কি কারণে তৈরি করলেন আলু ব্যবসায়ী সমিতি এবং কত সালে সেটা আমাদেরকে একটু জানান। আলু ব্যবসায়ীদের, আমি আলু ব্যবসাতে আসি মূলত 1986 সালের পরে। তো 1986 সাল থেকে আমরা দেখে এসেছি যে আলু তখন স্টোরের সংখ্যা খুবই কম ছিল। কতুলপুরে 2টি স্টোর ছিল, বীরেশ্বর এবং সিদ্ধেশ্বরী কোল্ড স্টোরেজ।
পরবর্তীকালে হিমঘর উদ্যোগ হয় এবং আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কোল্ড স্টোরেজ গড়ে ওঠে। তো সেই সময়ে কি ছিল না, যেহেতু চাষ বেশি ছিল, সংরক্ষণের জায়গা কম ছিল, তখনকার দিনে ব্যবসায়ীদের উপরে একটা ভীষণ রকমের শোষণ এবং অত্যাচার হতো। সেই সব শোষণ এবং অত্যাচারের বঞ্চনা এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে আমরা সেই সময়ে সংগঠনটা আমাদের যারা পুরাতন ব্যবসায়ী ছিলেন তাদের সহযোগিতায় তারা উদ্যোগ নিয়েছিলেন সংগঠন গড়ার, এবং আমরা তাতে প্রচণ্ডভাবে আগ্রহ প্রকাশ করি এবং আমরা ওই আন্দোলনে সামিল হই। পরবর্তীকালে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা 1996 সালে আজকের এই যে সংগঠন, এটা আমাদের গড়ে ওঠে বর্ধমান টাউন হলে সমাবেশের মধ্য দিয়ে। তৎকালীন দিনের আমাদের যারা পথিকৃৎ ছিলেন তাদের অনেকেই স্বর্গত হয়েছেন। আমাদের মাননীয় অংশুম আলী বিষয়ী, ফণীভূষণ দে, বিজয় সিং, আমাদের কতুলপুরের নিরঞ্জন পাত্র, হরেন্দ্র কুমার বিশ্বাস, শিবরাম বাড়ুই, এরকম অনেকেই ছিলেন যারা এই আরো প্রচুর পুরাতন ব্যবসায়ী ছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই সংগঠনটা গড়ে উঠেছে। এখনো জীবিত অবস্থায় আছেন আমাদের প্রবাদ প্রতিম গোপাল মণ্ডল মহাশয়, মদন মণ্ডল মহাশয়, ওনারাও আছেন, এবং আমাদের আজ বর্তমান যারা নেতৃত্বে আছি বা কিছুদিন আগে নেতৃত্বে ছিলেন এরকম যারা আছেন, তারাও এই উদ্যোগ নিয়েছিলেন এটাকে গড়ার জন্য। আচ্ছা, তো দেখতে দেখতে আপনাদের সমিতি 25 বছর অতিক্রম করে চললো, তো এর জন্য আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য রৌপ্য জয়ন্তী বর্ষ চলছে আমাদের। একদম। আচ্ছা, আপনি দীর্ঘদিন শাখা সম্পাদক, জেলা সম্পাদকের দায়িত্ব সামলেছেন, তারপর রাজ্য সভাপতি হলেন, তো এই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে, মানে এই যে জার্নিটা কিরকম ছিল? অ্যাকচুয়ালি আমরা কর্মী হিসাবেই থাকাটা বেশি পছন্দ করি। কাজ মানে সংগঠনের সাথে যুক্ত থেকে আমাদের যে মানে সমাজের একটা কাজ করব এই ভূমিকা, এটা ভেতরে একটা ছিল দীর্ঘদিন ধরে আমার ছাত্র জীবন থেকেই। তো সেখানে যখন আলুর জগতে এসে পড়ি তখন আমাদের এই উদ্যোগটা তো ছিলই, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো যেটা বলে, সেটা আমার বাড়িতে একটা বদনাম ছিল। তো সেখানে আলুর জগতে যখন এসেছি, সংগঠনে যখন এসেছি, সেটাতেও ওই ভূমিকাটা আমার প্রকাশ পেয়েছে, এবং আমার যারা পূর্বতন মানে ছিলেন আমাদের যারা নেতৃস্থানীয় বা আমাদের গুরুদেব যাদেরকে আমরা মানি, তারা দেখেছিলেন যে আমাকে দিয়ে কিছু কাজ করানো যাবে, সেই জন্য আমাকে দিয়ে অনেক কিছু তারা করিয়েছেন, এবং সংগঠনের দায়িত্বটাও শাখা থেকে দিয়েছিলেন পরবর্তীকালে জেলাতে। জানি না আমার মধ্যে কি পেয়েছেন, কিন্তু আমি কাজ করতে ভালোবাসি। আমার সমাজের একটা অংশ আলু ব্যবসা, তো এই আলু ব্যবসায়ীদের কিছু করা গেলে সমাজের কিছু করা যাবে, এই মানসিকতাটা নিয়ে আমি কিন্তু এই জায়গাটাতে এসেছিলাম এবং এখনো আছি, ছেড়ে যেতে পারিনি। আর তার সাথে যত ছেড়ে যেতে পারিনি, দায়িত্বের বোঝাও আরো ঘাড়ে এসে চেপে বসছে। জানি না এই গুরু দায়িত্ব আমি কতটা পালন করতে পারবো। চেষ্টা করব আপ্রাণ, যেভাবে আমি শাখা এবং জেলার নেতৃত্ব দিয়েছি এবং তাদেরকে সাফল্যের শিখরে পৌঁছানোর আমার আপ্রাণ চেষ্টা করেছি। মানুষ বুঝতে পারবেন, যারা আলু ব্যবসায়ী আছেন তারা বিচার করবেন আমি কতটা ভূমিকা পালন করেছিলাম কতুলপুর শাখার উন্নয়নের ক্ষেত্রে বা বাঁকুড়া জেলার সংগঠনের উন্নয়নের ক্ষেত্রে। আচ্ছা, বেশ। আগের বছর 1,500 টাকা প্যাকেট পর্যন্ত আলু বিক্রি হয়েছে, এবছর 250 টাকা প্যাকেট আলু বিক্রি হচ্ছে। আলুর দামের যে তারতম্যটা, এটা আমাদেরকে একটু ব্যাখ্যা করুন। মূলত এটা বললাম আগেই, যেটা প্রকৃতি নির্ভর, আলুর প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন এই যে বৃষ্টি হচ্ছে এখন, এই বৃষ্টির মধ্যে আমাদের চাষ যদি পিছিয়ে যায় তখন আলুটা একটু বেশি লাগবে খাবার জন্য। আবার যদি বৃষ্টি না হয় এবং নর্মাল ওয়েদার থাকে, তাহলে আলুটা খুব সকাল সকাল লাগানো শুরু হয়ে যাবে। এবং ভিন রাজ্যে যেখানে এই সময় আলু লাগানো হয়, সেখানে অনুকূল আবহাওয়া ছিল বলে প্রচুর চাষ শুরু হয়ে গেছিল, কিন্তু এই ওয়েদার আবার তাকে একটু পিছিয়ে দেবে, যার ফলে এই যে প্রকৃতির খামখেয়ালিপনা বা প্রকৃতি নির্ভর যে আমাদের এই কৃষি, তার উপরেই দামের ওঠানামাটা নির্ভর করে। কেননা চাহিদা যোগানের তারতম্যের উপর বাজার দর নির্ধারিত হয়, যেটা ইকোনমিক্সের সাধারণ নিয়ম। সেই নিয়মটা আলুর ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটে না।
যার ফলে আমাদের আলুর বাজারে এরকম তারতম্য হয়, যখন ফলন কম থাকে, সংরক্ষণ কম হয়, চাহিদা আছে অথচ আমাদের আলুর যোগান কম, তখন দামটা বেড়ে যায়। আবার যখন অতিরিক্ত ফলন হয়, আলু বিক্রি করার জায়গা পাওয়া যায় না, যেমন এবছর এই 2021 সালে যেটা ঐতিহাসিক বছর ফলন এবং সংরক্ষণের দিক দিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে, সেখানে আলু বিক্রি করার জায়গা পাওয়া যাচ্ছে না, যার ফলে কিন্তু এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। দামের গত বছর একরকম হয়েছে, আবার এবছর একদম জলের দামে বিক্রি হচ্ছে। আচ্ছা, তো কোনো বছর সাধারণ মানুষ মানে বাজারে আলু কিনলে 40 টাকা কেজি কিনছে, আবার কোনো বছর চাষি ও আলু ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর জন্য সরকারের কি বিপণন নীতি দায়ী? বিপণনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আমরা দেখিনি। সরকার চাষের উন্নতি করেছেন, বৈজ্ঞানিক পথে চাষের জন্য অনেক গবেষণা বা এসব হচ্ছে, নতুন নতুন প্রজাতির আলু তৈরি হচ্ছে, আবার সংরক্ষণের জায়গাটাও প্রচুর পরিমাণে বৈজ্ঞানিক প্রথায় গড়ে উঠেছে, কিন্তু বিপণনের জায়গাটাকে সেইভাবে দেখা হয়নি। মানে আমাদের আলু ব্যবসায়ী যারা আমরা আছি, তারা সকলেই এই যে বিপণনের সঙ্গে যুক্ত, অথচ বিপণন দপ্তরের সাথে সব আলু ব্যবসায়ীর সেভাবে প্রত্যক্ষ যোগাযোগ নেই। আর বিপণনের জন্য আমার মনে হয় অনেক কিছু করা বা চিন্তা ভাবনার জায়গা আছে, কারণ আলুটাকে ওই বিকল্প ব্যবহার, অর্থাৎ ফুড প্রসেসিং, আলুর থেকে পাউডার, আলুর থেকে চিপসের জন্য যে ব্যাপারগুলো, এগুলো অনেক কিছু আছে যেগুলো তৈরি করা যায়, সে ব্যাপারে সরকার উৎসাহিত করছেন, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও যেন একটা ঘাটতি রয়ে গেছে। এগুলোকে আরো একটু বেশি করে নজর দিলে বা গবেষণার জায়গাতে আনলে আমার মনে হয় আলুর বিপণনের জায়গাটা আরো ভালো হবে, একটা দামের ধারাবাহিকতা থাকবে, ক্রেতা সাধারণ, কৃষক, ব্যবসায়ী সকলেই উপকৃত হবেন। আচ্ছা, আলুর দাম বেশি থাকলে সরকার থেকে সুফল বাংলার মাধ্যমে কম দামে আলু যাতে বিক্রি করা হয় সেই দিকে নজর দেন, তেমনি আলুর দাম কমে গেলে ন্যূনতম সহায়ক মূল্যে কি আলু বিক্রির সুযোগ পান? না, কোনোভাবেই সেটা পাওয়া যায় না। তার কারণ হচ্ছে প্রকৃতির খামখেয়ালিপনাতে আগেই বলেছি, যেভাবে আলু প্রোডাকশন নির্ভর করে, ঠিক বাজার দরটাও সেইভাবেই হয়। আর সরকারিভাবে এটাকে প্রোটেকশন দেওয়ার জায়গায় বা কোথায়? তাদেরকে আমরা আবেদন করেছিলাম, তারা আমাদের আবেদনে খানিকটা সাড়াও দিয়েছেন, এবং যেটা মিড ডে মিলের আলু 1 কিলো করে দেয়া হতো, যেটা এখন সেটা 2 কিলো করে আমাদের পরামর্শ বলুন আর দাবি বলুন রাজ্য সরকারের কাছে ছিল, তারা সেটা মেনে নিয়ে করেছেন, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় তো খুবই কম, যার ফলে আমাদেরকে এটা মানে যথোপযুক্ত নয় বলেই মনে হচ্ছে আর কি। আচ্ছা, আলুর দাম বেড়ে গেলে বিভিন্ন মহল থেকে ফোরে কালোবাজারিদের দায়ী করা হয় বিভিন্নভাবে, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এটা মানে অহেতুক, যারা চিন্তা ভাবনা এসব নিয়ে করেন না তাদের এগুলো কথাবার্তা, যদি একটু ডিপলি ভাবেন তাহলে ওই কথাগুলো আসবে না। হ্যাঁ, দাম হঠাৎ করে অনেকটা বেড়ে যায়, সেটা ওই চাহিদা যোগানের তারতম্যের সুযোগ কিছু অসাধু ব্যবসায়ী নিয়ে থাকেন, যার ফলে এগুলো হয়ে থাকে, কিন্তু তা বলে সমগ্র ব্যবসায়ী সমাজ তথা আমাদের এই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সব সদস্যরাই কালোবাজারি মুনাফাখোর, এটা কখনো হতে পারে না। তার কারণ হচ্ছে আমরা সমাজে বাস করি, সমাজ থেকে আমরা কিছু নিই, আমরাও সমাজকে কিছু দেওয়ার জায়গাতে থাকি, এবং আমরা যারা কৃষকের উৎপাদিত ফসল, হিমঘরে সংরক্ষিত যে আলু, সেই আলুটা দিবারাত্র পরিশ্রম করে, এবং রাত দিন বলে আমাদের কিছু নেই, আমাদের ছুটি ছাটার জায়গাও নেই, ছুটির দিনেও আমাদের কাজ করতে হয়, পুজোর দিনেও করতে হয়, যেমন পুলিশের নেই, হসপিটালে ডাক্তারদের নেই, সেরকম আলু ব্যবসায়ীদেরও কিন্তু ছুটি ছাটা বলে কিছু থাকে না, তাদেরকে কিন্তু পুরো সিজন কাজ করতে হয়, এবং পুরো সময়টা ধরেই কাজ করতে হয়, 24 ঘন্টায় কাজে থাকতে হয়। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি মাথায় করে কিন্তু আমাদের লোকেরা স্টোরে চলে গেছে, বাছাই শ্রমিকরা বৃষ্টি মাথায় করে স্টোরে এসেছেন, সবাই কিন্তু এই বৃষ্টিতে বাড়িতে বসে থাকবো এটা নয়, তাদেরকে কিন্তু সময় দিতে হচ্ছে। আর তাদেরকে যদি ওই তকমা সেটে দেওয়া হয় কালাবাজারি মুনাফাখোর, এটা খুব দুঃখজনক আর কি। তো তাদের প্রতি আমাদের করুণা হয়,
যেটা যারা বলেন আর কি, এটুকু ছাড়া বলার কিছু নেই। আচ্ছা, প্রশাসনিক স্তরে আলুর বিপণনের জন্য আলু ব্যবসায়ী সমিতিকে কি আরেকটু গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? অবশ্যই আমাদের প্রশাসনিক স্তরে বিগত দিন থেকে এখন গুরুত্বটা বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও আর একটু ধ্যান দিলে ভালো হয়। আমরা যেমন কিছুদিন আগেই ভাবছিলাম যে পরিমাণ আলুটা এবছর মজুত আছে, সেই আলুটা নিয়ে ভিন রাজ্যের সরকার তারা কিন্তু চিন্তা ভাবনা করছেন, কিন্তু আমাদের সরকারিভাবে সেই চিন্তা ভাবনাটা আরো একটু বেশি হলে ভালো হয়। চিন্তা ভাবনা অবশ্যই যারা সরকারে আছেন, প্রশাসনে আছেন, তারা করছেন, অবশ্যই এটা অস্বীকার করার জায়গা নেই। তবুও আরেকটু ইন্টারেস্টেড হলে বা আরেকটু উদ্যোগ নিলে ভালো হয়। আচ্ছা, বেশ। আলু রেডি করতে কি কি খরচ হয়? আলু রেডি করতে মূলত শ্রমিকদের বাছাই খরচ আছে, আর লোডিং আনলোডিং এবং শর্টেজ এসব আছে। যাতে করে আমরা দেখেছি যে প্রতি প্যাকেটে 88 টাকা, 88.5 টাকা ভাড়া লাগে, আর ভাড়া, ইন্স্যুরেন্স, ড্রাইভিং চার্জ মিলে। আর যেটা হচ্ছে 78 টাকা 50 পয়সা ভাড়া, 4 টাকা 38 পয়সা ইন্স্যুরেন্স এবং 5.5 টাকা অর্থাৎ 5 টাকা 50 পয়সা ড্রাইভিং, মোট 88 টাকা 38 পয়সা প্রতি প্যাকেটে স্টোরের খরচা লাগে, ভাড়া এবং ওইসব মিলিয়ে। এছাড়া বাছাই লাগে 8.5 টাকার মতো, আর লোডিং এবং ভেতরের যারা মুখিয়া আছে তাদের মুখ কাটা, ঢালা, এসব ব্যাপার আছে, এগুলোতে প্রায় 4 টাকার কাছাকাছি, অর্থাৎ ওখানেও 13 টাকার মতো লাগে। তার সাথে আছে শর্টেজ, এই শর্টেজটার উপরে নির্ভর করে দামটা কতটা কম বেশি হবে, যেটা হচ্ছে 30 টাকার মতো, কখনো এটা 20 টাকাতেও হয়ে যায়, কখনো 30 টাকার বেশিও লাগে। যাতে করে আমরা একটা অ্যাপ্রক্স ধরে নিই যে 130 টাকার কম বেশি প্রতি প্যাকেটে খরচ পড়ে। আচ্ছা, রেডি করতে আলুটা কেনার সাথে 130 টাকা প্রতি প্যাকেটে খরচা হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আলু চাষ হয়? পশ্চিমবঙ্গের মূলত 4টি জেলা, আচ্ছা। হুগলি, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, এই 4টি জেলাতেই মূলত আলু চাষ বেশি হয়। আর তার সাথে সাথে আছে মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া মালদা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে, তাছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, নদিয়া, এসবেও কিছু কিছু আলু চাষ হয়ে থাকে। কম বেশি অল্প স্বল্প বিভিন্ন জায়গায় হয়, পুরুলিয়াতেও কিছু কিছু হয়, সেটা মানে আচ্ছা, ধর্তব্যের মধ্যে নয় আর কি। আচ্ছা, বাঁকুড়া জেলাতে কতগুলো স্টোর আছে? বাঁকুড়া জেলায় এখন পর্যন্ত স্টোরেজ সংখ্যা প্রায় 50টি, তার মধ্যে বন্ধ আছে 5টি, 45টি রানিং কোল্ড স্টোরেজ আছে। আচ্ছা, বেশ। আচ্ছা, একটা জিনিস জানতে চাই, আগস্ট মাস পর্যন্ত আপনার মানে এলাকা কতুলপুরে কত % আলু নিকাশি হয়েছে? কতুলপুরে আগস্ট মাস পর্যন্ত 43% আলু নিকাশি হয়েছে, যেটা 27 লক্ষ প্যাকেটের মধ্যে 11,64,000 সামথিং বেরিয়েছে আর কি। 11,64,000 আচ্ছা, প্যাকেট। বেশ। আচ্ছা, আপনাদের উদ্যোগে 2012 সালে আলুর বাজার দরের SMS পরিষেবা শুরু হয়েছিল, সেটাই আজকের ইন্ডিয়া পটেটো অ্যাপ। আলুর ঝুঁকিপূর্ণ বাজারের তথ্য প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব সম্পর্কে যদি একটু বলেন। এখন বিষয়টা হচ্ছে যে তথ্য প্রযুক্তির যুগ এটা। আমরা যদি এটা তথ্য প্রযুক্তিকে ব্যবহার না করি তাহলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে। পেছানো তো আমাদের কারোরই উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য এগিয়ে যাওয়া। যে কারণে আমাদের তৎকালীন ওই 2012 সালে যারা নেতৃত্ব ছিলেন তারা সকলে মিলে উদ্যোগ নিয়েছিলেন এবং মূল দায়িত্বটা আমাকেই দিয়েছিলেন তৎকালীন সময়েও, যে এই বিষয়টা দেখভাল করার জন্য। সেই থেকে দেখভালটা করেই আসছি। তো তাতে করে অনেক মানুষ উপকৃত হয়েছেন। মাঝে যখনই আলু লোকসান হয়, যেটা স্বাভাবিক নিয়ম, যে এই তথ্য প্রযুক্তি সবাইকে মার্কেট ওপেন করে দেওয়া হচ্ছে, যার জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু আজকে সবাই স্বীকার করছেন, যে অধিকাংশই স্বীকার করছেন, কেউ ওপরে কেউ ভেতরে, যাই হোক, তাতে করে তথ্য প্রযুক্তিটা অবশ্যই দরকার। ইভেন আমরা যখন 2014 সালে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চেম্বারে আমরা বৈঠক করতে গেছিলাম,
তো উনি প্রথমেই যেটা বলেছিলেন যে আপনাদের বিগত বছরগুলো ডাটা একটু আমায় দেন, কোন বছরে কেমন প্রোডাকশন হয়, কি হয়, কখন কেমন দাম চলে। তো তখন আবার আমার নেতৃত্বরা অনুভব করেছিলেন যে এটার কতটা গুরুত্ব আছে। আর আমি ধন্যবাদ জানাবো ইন্ডিয়া পটাটো অ্যাপকে, তারা এই যে উদ্যোগটা নিয়েছেন যে আমরা একবার ক্লিক করলে কোন সালে কোন দিনে কত দাম ছিল, কোন সালে কোন মাসে কত স্টক ছিল, কোন সালে মানে কত লোডিং হয়েছিল, কত আনলোডিং হয়েছিল, সমস্ত তথ্য একেবারে হাতের মুঠোর মধ্যে এনে দিয়েছেন। এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং ওনারা যে নিরন্তর প্রয়াস চালাচ্ছেন, এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাবো, কুর্নিশ করব যে এই প্রয়াস যেন জারি থাকে এবং আগামী দিনে আমাদের আলুর বিপণনের ক্ষেত্রে যদি এইরকম কোনো একটা উইংস বা কোনো একটা জায়গা থেকে আলুর বিপণনের জন্য গবেষণা বা গবেষণার উদ্যোগ নেওয়া হয়, সেটাকে আমি স্বাগত জানাবো। এবং আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করব যাতে করে, বা রাজ্য সভাপতি হিসেবেও চেষ্টা করা উচিত, যাতে করে বাংলার ব্যবসায়ীদের বিপণনের জায়গাটা সুরক্ষিত হয়, বাংলার আলু যাতে সহজে গ্রহণযোগ্যতা আরও বাড়ে, এই বিষয়ে উদ্যোগ নেব। আর ইন্ডিয়া পটাটোকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন, বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে আপনারা যে পরিবেশনের ব্যবস্থা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, সারা রাজ্যে প্রয়োজনের তুলনায় এখনো অনেক বেশি আলু মজুদ আছে। চাষি ও ব্যবসায়ীদের আরো ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে ভবিষ্যতের দিনে। সমিতি কি সরকারের কাছে কোনো সাহায্যের জন্য আবেদন জানাবে? আমরা ইতিমধ্যে আবেদন জানিয়েছি। আমরা জানিয়েছি যাতে হিমঘরে ভাড়াতে ছাড় দেয়া হয় এবং ট্রান্সপোর্ট ভর্তুকিও বলা হয়েছে, কিন্তু বাইরের রাজ্যের পাঠানোর জন্য উৎসাহবর্ধক যে ট্রান্সপোর্ট সাবসিডি দেয়া হয়। তো আমাদের মূলত দাবিটা, আপামর যারা ব্যবসায়ী আছেন তাদের দাবি হিমঘরে ভাড়াটা তার যদি ছাড় দেয়া হয়। তার কারণ হচ্ছে সেটা হলে প্রত্যেকের কাছে এটা পৌঁছাবে, মানে যারা মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা সবাই পাবেন, কিন্তু ওই ভিন রাজ্যে যাওয়ার জন্য যদি ট্রান্সপোর্ট ভর্তুকি দেওয়া হয় সেটা হলে মুষ্টিমেয় কিছু ব্যবসায়ী পাবেন, বড় ব্যবসায়ী পাবেন, সবাই সিস্টেমে যেতে পারবেন না। আলু ব্যবসায়ীরা সবাই সিস্টেম মেনে ব্যবসা করেন এরকম তো না। তো আপামর ব্যবসায়ীরা বা কৃষক কুল যাদের মানে মূল ক্ষতিটা হচ্ছে, তাদের জায়গায় পৌঁছাতে গেলে হিমঘরে ভাড়া ছাড় দিলেই সব থেকে ভালো হয়। আমরা সরকারকে আবেদন জানিয়েছি, আরো জানাবো। এবং যেটা আমাদের আছে ওই কিষাণ রেল, অনেকে কিষাণ রেলের কথা বলছেন, আমিও অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যে কিষাণ রেল যদি আমাদের এখানে চালু করা যায়। তো কিষাণ রেলের কনসেপ্টটা অ্যাকচুয়ালি কিষাণদের জন্য। তো আমাদের বাংলার কৃষক যারা আছেন তারা কিন্তু ওই জায়গাতে নেই যেখানে কিষাণ রেলের মতো একটা বিষয়কে ট্যাকল করে ওনারা ভিন রাজ্যে আলু পাঠাতে পারবেন, যেটা ভিন রাজ্যের পক্ষে সম্ভব হচ্ছে। অর্থাৎ গুজরাট থেকে বিহারে আমাদের যেখানে কম্পিটিশন চলে, বিহারে বাংলার আলু যাবে না অন্য রাজ্যের আলু আসবে, সেই জায়গাতে গুজরাটের আলু অনেক কম ভাড়াতে এবং অনেক কম দামের আলু চলে আসছে, যেটা কিন্তু আমাদের বাংলা থেকে ওই শর্ট ডিস্টেন্সে পড়তে হবে না। আবার আগ্রা থেকে আসামে যাচ্ছে আলু, সেটা ওদের যেটা ডিস্টেন্স দূরত্বটা বেশি, সেখানে ওনাদের পড়তা হচ্ছে। কিন্তু আমাদের ধূপগুড়ি বা তারকেশ্বর বা রোড থেকে, সিকে রোড অর্থাৎ চন্দ্রকোনা রোড থেকে যে আলুগুলো যায়, যেখানে রেক পয়েন্ট আছে আর কি, সেখান থেকে কিন্তু এটা আমরা করে উঠতে পারবো না। তার কারণ পড়তে হবে না, কেননা স্টোর থেকে আমাদের ওই এতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওই ওয়াগনে রেলওয়ে প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে ওয়াগন লোড করা, তার যে খরচা আছে, এবং আবার মোকামে গিয়ে অর্থাৎ আসাম বা অন্য রাজ্যে গিয়ে সেখান থেকে আবার র্যাক পয়েন্ট থেকে কাস্টমার পয়েন্টে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খরচাটা যেটা হয় সেটাতে ওই পোষাবে না। শর্ট ডিস্টেন্স হলে দূরত্বটা যত বেশি হবে খরচটা তত কম হবে, দূরত্বটা কম হলে খরচটা বেশি হবে। এই জায়গাতে বাংলার আলুটা কিষাণ রেলের পরিবহনের উপযুক্ত নয়। তার সাথে সাথে কিষাণ রেল কিষাণরা নিয়ে যাবেন, এখানকার কৃষকরা সংগঠিতও নয় সেভাবে, যেভাবে ওই কিষাণ রেলের ব্যবহারটা হবে।
যদি কোনো কৃষক বা আমাদের কোনো ব্যবসায়ী চাষি, আমরা প্রত্যেকেই কৃষক বাড়ির সন্তান, আমাদের প্রত্যেকেরই চাষ আছে, তো তা আমরা যদি সংগঠিতভাবে করতে রাজি থাকি কেউ, আমরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি থেকে সর্বতোভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো কিষাণ রোলের ব্যবহার যদি কেউ করতে চান। আচ্ছা, কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনে আলুকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু সারা দেশে আলুর বিপণনে আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন, সেটা আমাদেরকে একটু বলুন। আলুর ক্ষেত্রে মানে কি বলবো, কৃষি নীতিতে কি আছে এটা আমার একদম পুরোপুরি ধারণা আছে এটা বলবো না, তবে আলুর ক্ষেত্রে এর কোনো ভূমিকা সেভাবে আমরা পরিলক্ষিত হয়নি বা পাইনি। তার কারণ হচ্ছে আলু যেমন অবস্থায় ছিল তেমন অবস্থাতেই আছে, যার ফলে কি হচ্ছে না ওই প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে কৃষক থাকে এবং প্রকৃতির উপরেই দামটাও নির্ভর করে, যে উৎপাদন বাড়লে দাম কমে যায় আর উৎপাদন কম হলে দাম বেড়ে যায়, যেটার থেকে আমরা বেরিয়ে আসতে এখনো পারিনি। তো এই জায়গাটা থেকে কিভাবে বেরোনো যায় সেটার জন্য অনেক গবেষণার প্রয়োজন আছে, রাজ্য সরকারিগতভাবে এবং কেন্দ্রীয় সরকারের তো অবশ্যই কৃষি নীতিতে এটা থাকা উচিত যে আলু নিয়ে গবেষণার বিষয় যেটা আছে সেটা আছে বীজ উৎপাদন বা বীজ খামার, যেটা আমাদের বাংলাতে নেই। তো সেই সিপিআরআই, সেন্ট্রাল পটেটো রিসার্চ যে ইনস্টিটিউট আছে, তার বিভিন্ন জায়গাতে সেন্টার আছে, তো আমার বাংলাতে সেভাবে নেই। আর এই সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে যদি গবেষণা করে এই আলুর বিষয়টাকে আরো গুরুত্ব দেওয়া যায়, তাহলে আমার মনে হয় আলু ভিত্তিক যে গ্রামীণ অর্থনীতি তার ভালো হবে, ভারতীয় অর্থনীতির ভালো হবে, এবং কৃষককুল তারা যেভাবে এই প্রকৃতি নির্ভরশীল হয়ে আছেন তাদের সেই প্রকৃতি নির্ভরশীলতাটাও খানিকটা কাটবে যদি একটু গবেষণা করে বিপণন নীতিটাকে ঠিকভাবে তৈরি করা যায়। আচ্ছা, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি দেশের বৃহত্তম এবং একমাত্র ব্যবসায়ী সংগঠন, তো সর্বভারতীয় স্তরে সংগঠন বিস্তার করার কি কোনো পরিকল্পনা আছে আপনাদের? আমাদের দীর্ঘদিন ধরেই এই পরিকল্পনা আছে। বিগত দিনে আমাদের মাননীয় উপদেষ্টা গোপাল মন্ডল মহাশয়ের নেতৃত্বে এবং অন্যান্য যারা নেতৃত্ব ছিলেন, মদনবাবু থেকে আরম্ভ করে দিলীপ প্রতিয়ার থেকে আরম্ভ করে অনেকেই যারা ছিলেন, বিজয়বাবু, আমরা চেয়েছিলাম যে যাতে ভিন রাজ্যে আমাদের সংগঠন গড়ে ওঠে, এবং আমিও ওনাদের সাথে ছিলাম, সহমত ছিলাম। তো তখন আমরা ঠিকভাবে এটাকে দানা বাঁধাতে পারিনি। তো এখন যা পরিপ্রেক্ষিত আছে তাতে করে আমার মনে হয় ভিন রাজ্যের সংগঠনটাকে ছড়ানো যাবে এবং এ ব্যাপারে একটু উদ্যোগ নিলে আরো ভালো সুফল পাওয়া যাবে। এখানে আমাদের নিজেদের গাফিলতিটাই প্রকট আছে, আমরা ওটা স্বীকার করতে ত্রুটি নেই যে আমরা সেভাবে উদ্যোগ নিইনি, তাই ভিন রাজ্যের সংগঠনটাকে বাড়ানো যায়নি। না হলে গোটা ভারতবর্ষ জুড়ে আলুর সংগঠনটাকে একটা জায়গায় নিয়ে আসা যেতেই পারে। এ ব্যাপারে আমাদের রাজ্য কমিটি উদ্যোগ নেবেন বলে আমি প্রস্তাবও রাখবো, এবং আগামী দিনে যাতে উদ্যোগ নেয় সে ব্যাপারে আমি নিজেও উদ্যোগী হব। আচ্ছা, তো আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য বিভাসবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আমাদের ইন্টারভিউ সেকশন এখানে শেষ করছি। আলু সংক্রান্ত যাবতীয় খবর, যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোন কোন জায়গায় আজকের আলুর রেট কত, আলু সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করে ফেলুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।